আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আওয়ামী লীগের সাবেক 10 মন্ত্রী সহ 16 আসামিকে। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আদালতে তো আসামিদের হাজির করা হলো, পরবর্তী কার্যক্রম সম্পর্কে কি জানতে পেরেছেন জানাবেন আমাদেরকে। তো আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে 12 জন সাবেক মন্ত্রী এবং একজন বিচারপতি এবং একজন সাবেক সচিব এবং এর বাইরে আরো কিন্তু দুজন কর্মকর্তাকে যারা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ছিলেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে আদালতে হাজির করা হয়েছে। যেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে প্রসিকিউশনের পক্ষ থেকে যে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে সেটি কিন্তু আদালতে তারা তাদের সর্বশেষ যে অগ্রগতি সেটি কিন্তু জানাবেন এবং সেখান থেকে হয়তো আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে হয়তো সময় নেওয়া হতে পারে অথবা আদালতে যে প্রতিবেদন সেটি কিন্তু দাখিল করার কথা থাকলেও সেটি যতদূর সম্ভব আজকে সেটা সম্ভব হবে না এবং সেখানে তারা সময় চাইবেন বলে আমরা জানতে পেরেছি। তবে আজকে যেহেতু আদালতে হেভিওয়েট 12 জন মন্ত্রী এবং অন্যান্য প্রধান একজন বিচারপতি সহ 16 জনকে হাজির করা হয়েছে, ফলে কিন্তু আদালতের নিরাপত্তা যে ব্যবস্থা সেটি কিন্তু সর্বোচ্চ লেভেলে নেওয়া হয়েছে এবং কোনো ধরনের যাতে নিরাপত্তার ঘাটতি না থাকে সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে। আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাবের পাশাপাশি কিন্তু মূল যে হাইকোর্টের সামনে যে গেট রয়েছে সেটি কিন্তু অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা সর্বোচ্চ তৎপর রয়েছে এবং যাতে বিচারের যে কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিক হতে পারে। এবং আমরা জানি যে জুলাই আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের সময় যে শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলির মতো ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য যেসব আসামি তাদেরকে কিন্তু বিচারের মুখোমুখি করা হবে কিনা বা কতদূর সেটি হবে সেটি কিন্তু আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো এবং বিচারপতি আজকে হয়তো নির্দেশনা দেবেন যে বিচার শুরু হবে কিনা নাকি আরো যে তদন্ত প্রতিবেদন সেটি তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আরো সময় বৃদ্ধি করা হবে না সেটি কিন্তু আমরা হয়তো আর কিছুক্ষণ পরে জানতে পারবো। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিচিতি। তো আপনাকে ধন্যবাদ হাসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আওয়ামী লীগের সাবেক 10 মন্ত্রী সহ 16 আসামিকে এবং এ বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। বাগেরহাট ও চাঁপাইনবাবগঞ্জে 2 দিনের বিজয় মেলার শেষ দিন আজ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান এবং তারেক রহমান। আমরা প্রথমেই যাচ্ছি বাগেরহাটে। সোহান, মেলায় দর্শনার্থীদের আনাগোনা কেমন দেখছেন? যে বিজয় মেলা, এই মেলার কিন্তু আজকে শেষ দিন। আমরা আজকে সকাল থেকে বাগেরহাটের কচুয়ার যে বিজয় চত্বরে মেলা হচ্ছে সেই মেলা চত্বরে কিন্তু আমরা রয়েছি। আমরা দেখেছি সকাল থেকেই যে শীতের আড়মোড়া ভেঙে কচুয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে কিন্তু দর্শনার্থীরা এখানে আসছেন। মোটামুটি শেষ দিন হলেও ভালোই দর্শনার্থীদের উপস্থিতি রয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে দেখেন প্রতিটি দোকানের সামনে কিন্তু দর্শনার্থী রয়েছে। এখানে 30টি স্টল বসেছে। 30টি স্টলে যে মালিকরা তারা কিন্তু বিভিন্ন ধরনের পিঠাপুলি সহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। দীর্ঘদিন পরে এই যে মেলা হচ্ছে, এই মেলায় আসতে পেরে কচুয়াবাসী কিন্তু উচ্ছ্বসিত। আমার সাথে কিছু দর্শনার্থী রয়েছে, তাদের সাথে আমরা কথা বলবো। তারা আমাদেরকে জানাবেন যে আপনারা এই মেলাটাকে কিভাবে উপভোগ করছেন এবং দীর্ঘদিন পরে কচুয়ায় মেলা হচ্ছে, বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? সুজলা সুফলা নারকেল সুপারি ঘেরা বাগেরহাটের কচুয়া জেলা কচুয়া উপজেলা প্রশাসন আয়োজিত 2 দিনব্যাপী মেলা আজকে দ্বিতীয় দিন। আমি 2 দিনই মেলা উপভোগ করছি। তো এ যাবৎকালে এরকম মেলা আমরা কখনো ওই কচুয়াবাসী দেখিনি। অনেক সুন্দর, আনন্দ ঘন এবং জমজমাট মেলা। আমি ঢাকা থেকে এসেছি। আমি একটা পত্রিকার সাথে আছি, মানবাধিকার খবর পত্রিকা সম্পাদক, প্রকাশক। আমি আসছি এই মেলা থেকে। আমি কিছু পিঠাপুলি ঢাকায় আমার বাচ্চা ছেলে মেয়েদের জন্য নিয়ে যাব, তো তারা খুশি হবেন। এবং এই মেলা আমি 2 দিন ধরে
উপভোগ করতেছি। যেমন গতকাল ছিল আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, তারপরে পুরস্কার বিতরণ, খেলাধুলা, পুতুল নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, অনেক অনেক আয়োজন ছিল, যে মানুষ মানে মন ভরে উপভোগ করেছে। ধন্যবাদ কচুয়া উপজেলা প্রশাসনকে এত সুন্দর একটি বিজয় মেলা আয়োজন করার জন্য। শান্ত সবুজ ঐতিহ্যের কচুয়া, আসলে এই মেলাটির বিশেষ বৈশিষ্ট্য ছিল যেমন কচুয়ার প্রকৃতিকে, কচুয়ার ঐতিহ্যকে ধারণ করে এখানে কচুয়ার মানুষের হাতের তৈরি করা জিনিস, কচুয়ার ঐতিহ্য কিভাবে আজকে আমাদের বিশ্বমানের হয়, কিভাবে বিশ্বের দরবারে তুলে নেওয়া যায়, সেটি ছিল এই মেলার মূল উদ্দেশ্য। আমি এর জন্য আজকের এই মেলার আয়োজক কচুয়া উপজেলা প্রশাসনের সুযোগ্য ইউনো মহোদয়কে কচুয়াবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং তার উত্তর উন্নতি কামনা করছি, এবং কচুয়াবাসীর এই ধরনের মেলা আরো সুন্দরভাবে পরিকল্পিতভাবে আয়োজন করার জন্য উপজেলা প্রশাসন সহ সকল দায়িত্বরত ব্যক্তিদেরকে আমি আহ্বান জানাচ্ছি। আপনারা শুনছিলেন যে কচুয়াবাসী এই মেলাকে কিভাবে উপভোগ করছেন। এই যে মেলায়, এই মেলায় সব থেকে আকর্ষণীয় বিষয় ছিল শিশুদের জন্য বিভিন্ন রাইডস। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেলায় শিশুরা এই যে ঘোড়ার পিঠে উঠে কিন্তু দেখেন আনন্দ করছে, এবং এই রাইড ছাড়াও এখানে কুমির, হরিণ, বাঘ সহ বিভিন্ন ধরনের বাগেরহাটের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু তুলে ধরতে চেষ্টা করেছে কচুয়া উপজেলা প্রশাসন। কচুয়া আর বিজয় চত্বর থেকে এই ছিল আমার কাছে বিজয় মেলার সর্বশেষ খবর। আমরা চলে যাব চাঁপাইনবাবগঞ্জ, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন। আপনি আমাদেরকে জানাবেন যে আপনার ওখানে বিজয় মেলার কি খবর। জি সোহান, আপনাকে ধন্যবাদ। আপনাকে বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জে 2 দিন বিজয় মেলার স্টেডিয়ামে কিন্তু এই বিজয় মেলাটি অনুষ্ঠিত হয়েছে। এই বিজয় মেলাতে মোট 56টি স্টল দিয়েছেন উদ্যোক্তারা। আমরা মূলত উদ্যোক্তাই বলবো, কারণ কথা যে চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব উৎপাদিত পণ্য কিন্তু তারা তাদেরকে এই স্টলগুলোতে তারা নিয়ে এসেছে। যে আপনাকে যদি একটু বলে রাখি কি যে চাঁপাইনবাবগঞ্জের বিশেষ করে যে লোকাল যে ঐতিহ্যগুলো রয়েছে, ঐতিহ্যবাহী যে খাবারগুলো রয়েছে, মূলত সে খাবারগুলো নিয়েই কিন্তু এই স্টলগুলো সাজানো রয়েছে। এছাড়া কিন্তু নারীদের নিজস্ব হস্তশিল্প তৈরি যে পোশাকগুলো রয়েছে, এছাড়া নারীদের ব্যবহৃত যে জিনিসপত্র রয়েছে, সেই জিনিসপত্র গুলাও কিন্তু এই মেলাতে স্থান পেয়েছে। এছাড়া পুলিশ সদস্যরা রয়েছে, জেলা কারাগার রয়েছে, বিভিন্ন উদ্যোক্তা রয়েছেন, তার জেলা প্রশাসন রয়েছে, তার বিভিন্ন লাইব্রেরি রয়েছে। তারা কিন্তু চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে মানুষকে ধারণা দিচ্ছেন, এবং চাঁপাইনবাবগঞ্জের যে চাঁপাইনবাবগঞ্জের যে ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্য সম্পর্কে যে বইগুলো রয়েছে, সেই বইগুলো কিন্তু তারা বিক্রি করছে। আমরা একটু আপনাকে দেখাতে চাই কি আমার সামনে একটি স্টল রয়েছে, সেই স্টলটির নাম হচ্ছে ফজলি স্বাদ, অর্থাৎ যে জিআই পণ্য স্বীকৃতি পেয়েছে যে আমটি, সেটির নাম হচ্ছে ফজলি। এই ফজলিকে কেন্দ্র করে কিন্তু এই স্টলটির নাম দেওয়া হয়েছে ফজলি স্বাদ। এখানে আমরা দেখতে পাচ্ছি কি চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব উৎপাদিত যেমন কালো জিরার মধু রয়েছে, মুড়ি রয়েছে, মুড়কি রয়েছে, মহাল রয়েছে, এছাড়া কিন্তু মধু রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন কি এই যে নাড়ু, যেটা আর কি আটার নাড়ু, সেই আটার নাড়ু কিন্তু তারা কিন্তু নিয়ে আসছে। এছাড়াও ডাল চাল থেকে শুরু করে মানে সাংসারিক যা কিছু লাগে সবকিছু তারা কিন্তু নিজস্ব এখান থেকে উৎপাদন করে বলে আমাদেরকে জানিয়েছেন, এবং সেই পণ্যগুলো তারা কিন্তু এখানে প্রদর্শনীতে রেখেছেন এবং তারা কিন্তু বিক্রি করছে। আমরা একটু জানতে চাই যে এখানকার যিনি উদ্যোক্তা আছে, যে আপনি একটু বলবেন কি যে আপনারা কি কি পণ্য নিয়ে আসছেন এবং এই পণ্যগুলো কোথা থেকে আপনারা সংগ্রহ করছেন, একটু বলেন আমাদের দর্শকদের। জি, আসসালামু আলাইকুম। আমাদের নিজস্ব ফার্ম আছে। আমাদের এই দোকানে বা আউটলেটে প্রায় 7 জন মতো আছে, মানে যিনারা পার্টনারশিপ আর কি। তো 7 জনের এক্সট্রা করে আলাদা আলাদা ফার্ম আছে। কেউ খাঁটি সরিষার তেলের মানে ফার্ম আছে, কারো বিভিন্ন হাতে বানানো নাড়ু, যেমন এখানে আছে চিড়ার নাড়ু, চানাচুরের নাড়ু, নারিকেলের নাড়ু আছে, কালো তিলের নাড়ু, সাদা তিলের নাড়ু, এবং আমাদের নিজস্ব খেজুরের গুড় আছে। এই যে আমাদের এই এদিকে আছে পোস্টারটা। তো আমাদের নিজস্ব ফার্মে খেজুরের গুড় হয়। খেজুরের গুড় আবার আমাদের প্রায় 3 রকম আছে। এটাকে ঝোলা গুড় বলে বা লালি গুড়, এটা এক ভ্যারাইটির আছে। তারপর
পাটালি গোড়া। ওকে, ধন্যবাদ। জি, তো আপনি শুনছিলেন কি একজন উদ্যোক্তা কিন্তু জানাছিলেন কি চাঁপাইনবাবগঞ্জে যে নিজস্ব উৎপাদিত ফার্মে তাদের যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো তারা বিক্রি করছে। আপনাকে আমি বলে রাখি কি যে গতকাল শুরু হয়েছে এই বিজয় মেলা, আজকে কিন্তু বিকাল পর্যন্ত চলবে। তার বিকেলে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই বিজয় মেলা শেষ করা হবে। তবে যেহেতু সকাল বেলা চলছে, শীতের দিন, সেক্ষেত্রে কিন্তু ক্রেতার কিছুটা এখন সংকট রয়েছে। তবে বেলা গড়ার সাথে সাথেই কিন্তু ক্রেতাদের ভিড় বাড়বে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। জি, তো এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ বিজয় মেলার সর্বশেষ পরিস্থিতি। আপনাদের দুজনকেই ধন্যবাদ। বাগেরহাট ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বিজয় মেলা সম্পর্কে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কুমিল্লা ও সাতক্ষীরায় শীতকালীন সবজির দাম কমলেও চালের বাজার চড়া। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির এবং শরীফুল্লাহ কায়সার। সুমন, প্রথমেই যুক্ত হচ্ছি সুমন কবিরের সাথে। সুমন, চালের বাজারে অস্থিরতার কারণ কি, এ নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। তো আপনাকে আমি একটু জানিয়ে রাখি, কুমিল্লার বাজার আমরা ঘুরে দেখেছি সকাল থেকে নিত্যপণ্যের বাজার যেটা বলছি, আসলে চালের বাজার হঠাৎ করে দাম বৃদ্ধি পেয়েছে। এর কারণ হচ্ছে আপনার মিনিকেট এবং যারা শিখেদি চাল যেটা রয়েছে 150-200 টাকা বৃদ্ধি হচ্ছে প্রতি বছর। তবে আলুর দামটা অপরিবর্তিত রয়েছে, 80 টাকা করে বিক্রি হচ্ছে আলু। এবং নিত্যপণ্য বাজার যদি বলি, কাঁচা বাজার একটু কম রয়েছে, কমতে শুরু করে। তো সেদিক থেকে যদি বলি, আসলে আমি দেখেছি তীর এবং পুষ্টি প্রেস কোম্পানি যে বোতলজাত যে তেল রয়েছে, সে তেলের কথা আসলে বিভিন্ন বাজারে যারা রয়েছে মুদি বাজারের, তারা আসলে একটা জিনিস আমরা জানিয়েছে যে তারা আসলে তেলের যে চাহিদা বোতলজাত সেরকম বোতলজাত তেল তারা দিচ্ছে না। কারণ হচ্ছে 2 কার্টুন তেল দিলে আসলে তাদেরকে 12,000 টাকা পণ্য কিনতে হয়। বিশেষ করে তীরের তেল যখন কিনতে যায় তখন আসলে তারা সুজি, তারপরে আপনার আটা তো শুরু করে তীর কোম্পানির যত পণ্য আছে ওই সবগুলো পণ্য তারা কিনতে হয়। আমি এই বিষয়ে আসলে মুদির দোকানে যারা আছে দেখেন, বেশি মুদির দোকানে তেল পাওয়া যাচ্ছে না, বোতলজাত তেল। এবং সেদিক থেকে বলি, আদার দামে বেড়েছে, রসুনের দাম কম বেশ বেড়েছে, আপনার এটা জানেন চালের দাম বৃদ্ধি পেয়েছে। এবং এই দেখেন বোতলজাত তেল মুদির দোকানে আসলে পাওয়া যাচ্ছে। তারা বলছেন যে আসলে শর্ত দিয়ে তাদের কাছে তেল বিক্রি করতে হয়। দুই কার্টুন তেল কিনতে গেলে 12,000 টাকার অন্য মাল কিনতে হয়। আসলে সেই দিক থেকে দোকানিরা বিক্রেতা যারা বলছেন, আসলে আমরা কথা বললো আমাদেরকে তেল দিচ্ছে না পরের দিন এসে। এই বিষয়ে আসলে তার সাথে বিস্তারিত কথা বলার চেষ্টা করেছিলাম। এবং সবজি বাজারের কথা যদি বলি, সবজি বাজারে আসলে কিছু পণ্যের দাম কমেছে, কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। আমি আপনাকে জানি কি কুমিল্লা প্রতিটি বাজারে আমি একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। আসলে আপনি এই যে বাজার নিত্যপণ্য বাজারে সবকিছু দাম বৃদ্ধি, এই বিষয়ে আপনি কি বলবেন? এখন হচ্ছে গিয়ে যেহেতু, তবে আমি আমার মতে হচ্ছে গত 1 মাস থেকে এখন কিছুটা কমছে। তবে শীতকালীন সবজি হিসেবে যেমন টমেটোর দামটা অনেক বেশি, এটা এখনো কমে নাই। পাশাপাশি আলুর দাম বেশি। আমি যেটা যদি আরেকটু কমতো তাহলে আমাদের শুধু, আমরা মেসে থাকি তো আমাদের আরেকটু সুবিধা হইতো আর কি। আমরা ছাত্র মানুষ, টিউশন করে চলতে হয়। যদি সবজির দাম কমতো, নিত্যপণ্যের দাম কমতো, তেলের দাম কমতো, তাহলে আমাদের মিল রেট কমতো, আমরা মানে আমাদের ভালো হতো আর কি। কুমিল্লা বাজার যে পরিস্থিতি, সেই বাজার পরিস্থিতি অনুযায়ী আসলে যারা ব্যাচেলর ছেলেরা আছে তারও আসলে অনেক হিমশিম খেতে হচ্ছে মেসে থাকার পরে। তবে একটা বিষয় জানি রাখি, আমি এখন কুমিল্লা যে বোতলজাত তেলের যে বিষয়টা উঠে এসেছে, আসলে কোম্পানিগুলো আসলে 2 কার্টুন তেল দিলে 12,000 টাকা পণ্য কিনতে হয়। এই বিষয়ে দোকানিরা আসলে আছে বড় বিপাকে। আমি এখন চলে যাচ্ছি সাতক্ষীরা শরীফুল্লাহ কাছে, সুমনের কাছে। সুমন, আসলে আপনারা জানাবেন যে আপনাদের ওখানে বোতলজাত পণ্য তেলের আসলে কি অবস্থা, সংকট রয়েছে কিনা? সুমন, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের, যেটি কাঁচা তরি তরকারি সবজি যেখানে পাওয়া যায়, সেই কাঁচা তরি তরকারি সবজির বিক্রয়ের যে জায়গাটি, সেখানে এখানে বলে রাখা দরকার যে আজকে সাতক্ষীরার বাজারে কিন্তু চাল এবং মশলা জাতীয় পণ্যের দাম বলতে গেলে অপরিবর্তিত। একই অবস্থা মাছ এবং মাংসের, ডিমেও। কিন্তু স্বস্তির চিত্রটি রয়েছে কাঁচা সবজি, তরি তরকারি সবকিছুর মধ্যেই। এর দামটি কমতে শুরু করেছে এবং এর সুফল পেতে শুরু করেছে সাতক্ষীরার ক্রেতা এবং ভোক্তারা। আজকে ফুলকপির দাম 40 টাকায় নেমে এসেছে, বেগুন 50 টাকা কেজিতে নেমে এসেছে, ওলকপি 30 টাকা, টমেটো 80 টাকা, সিম 30 টাকা, আলু 60 টাকা
কেজি দরে নেমে এসেছে। এই এর ফলে মানে আলুর দামও কমতে শুরু করায়, পেঁয়াজ ঝাল এগুলোর দাম কমতে শুরু করায় মানুষের মধ্যে অনেকাংশে স্বস্তি সৃষ্টি হয়েছে। বেশ অনেক দিন ধরে মানুষ কাঁচা সবজি তরি তরকারিও কিনতে পারছিল না, অন্যান্য দামের সাথে এটিও ছিল আকাশচুম্বী। এই যে কমতে শুরু করা শীতকালীন শাকসবজি তরি তরকারি সবকিছুর দাম কমতে শুরু করার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে স্বস্তি, মানুষ চাইছে যে যেহেতু উৎপাদন ভালো আছে এবং একই সাথে বাজারে যোগানও ভালো আছে, সুতরাং এই ধারাবাহিকতা যেন অক্ষুণ্ণ থাকে এবং বাজার মনিটরিং ব্যবস্থাটিও যেন ঠিক থাকে, যাতে হঠাৎ করে কোনো সিন্ডিকেট বা কোনো অবস্থাতেই যেন আবার দামটি বাড়িয়ে না দেয়া হয়। এই অবস্থার মধ্যেই যাতে থাকে এবং এই স্বস্তি যাতে ধারাবাহিক থাকে, এটি মানুষের প্রত্যাশা। এই ছিল সাতক্ষীরার বাজার দরের সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি স্টুডিওতে তোয়ার কাছে। আপনাদের দুজনকেই ধন্যবাদ। কুমিল্লা ও সাতক্ষীরা থেকে নিত্যপণ্যের বাজার দর সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ময়মনসিংহে চালের দাম নাগালের বাইরে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, দাম নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো তদারকি দেখছেন কিনা জানাবেন। ভোজ্য তেলের পর ময়মনসিংহের বাজারে আমরা দেখেছি চালের যে দাম সেটি নিয়ে কিন্তু অস্থিরতা তৈরি হয়েছে ভোক্তাদের মাঝে, এবং ভোক্তারা কিন্তু এই নিয়ে খুব জারছেন এবং তারা বলছেন যে একের পর এক দ্রব্যমূল্যের দাম বাড়ায় কিন্তু তাদের যে আয় ব্যয়ের হিসাব সেটি কিন্তু তারা মেলাতে পারছেন না, এবং তারা এই জন্য সিন্ডিকেটকে কিন্তু দায়ী করছেন। এবং তারা বলছেন যে যদি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করা হয় তাহলে তাদের যে অবস্থা সেটি কিন্তু আরো দুরবস্থা হয়ে পড়বে। সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ আমি এখন রয়েছি ময়মনসিংহের শান্তিপাড়া রেল ক্রসিং বাজারে। আমরা বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু প্রতি কেজি চালে, অর্থাৎ হরেক রকমের চালে কিন্তু দাম বেড়েছে 1 থেকে 2 টাকা করে। অর্থাৎ এই নিয়ে কিন্তু সারা দেশেই যে অস্থিরতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং আমরা যারা মিলার রয়েছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম। অর্থাৎ তারা বলছেন যে তারা কিন্তু বাড়তি দামে কিন্তু তারা ধান কিনছেন, যার কারণে কিন্তু তারা কিছুটা বাড়তি দামে কিন্তু চাল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এবং ব্যবসায়ীরা বলছেন যে স্থানীয় ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে তারা কিছুটা বাড়তি দামে চাল কিনে কিন্তু তারা বাড়তি দামে বিক্রি করছেন, এতে কিন্তু কারো কারসাজি হওয়ার কোনো সুযোগ নেই, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এছাড়াও তারা বলছেন যে পরিবহন ব্যয় সহ অন্যান্য ব্যয় বাড়ায় কিন্তু কিছুটা প্রভাব পড়েছে চালের বাজারে। অর্থাৎ আজকের বাজারে আমরা দেখেছি মোটা চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি দরে, এবং চিকন জাতীয় চাল সেটি কিন্তু বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা কেজি দরে। অর্থাৎ বিগত কয়েকদিন আগেও যে চালের দাম ছিল 62 টাকা, সেই চাল কিন্তু আজকের বাজারে 64 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং ব্যবসায়ীরা এই নিয়ে কিন্তু মিলার সহ অন্যান্য যারা আছেন তাদেরকে কিন্তু দায়ী করছেন, এবং তারা বলছেন যে চালের দাম বাড়া কমানোর ক্ষেত্রে কিন্তু তাদের কোনো সুযোগ নেই। অর্থাৎ তারা বলছেন মিলারদের কাছ থেকে কিন্তু তারা বাড়তি দামে কিনে এনে স্থানীয় বাজারে কিন্তু তারা বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এবং এই নিয়ে যারা ভোক্তা আছেন তারা খুব জানিয়েছেন, এবং তারা বলছেন যে যদি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করা হয় তাহলে এই যে বাজারে একের পর এক অস্থিরতা সেটি কিন্তু কোনোভাবেই কমবে না। এই ছিল আমার কাছে ময়মনসিংহের চালের বাজার থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহ থেকে চালের এর দাম বিষয় জানাচ্ছিলেন সর্বশেষ আমাদের সহকর্মী হাসান মাহমুদ। ডুবোচর ও ঘন কুয়াশায় ভোলা লক্ষ্মীপুর ও ভোলা বরিশাল রুটে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। এতে ঘাটে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে কিনা আর ঘাটের বর্তমান পরিস্থিতি কি এখন জানাবেন। তো যেমনটি বলছিলেন, এই যে শুষ্ক মৌসুম আসার পরপরই যে সমস্যাটি সৃষ্টি হচ্ছে ভোলা লক্ষ্মীপুর এবং ভোলা বরিশাল রুটে, এখানে হচ্ছে ফেরিগুলোতে আসলে নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে পারছে না, কারণ ফেরি যে সমস্যার সৃষ্টি হচ্ছে ডুবোচরের কারণে, এবং একই সাথে যেহেতু শীতকাল চলছে ঘন কুয়াশার একটি সমস্যাও রয়েছে। তো এই সমস্যার কারণে কিন্তু এই দক্ষিণ অঞ্চলের মানুষজন কিন্তু ভোগান্তি পোহাচ্ছেন।
এবং ফেরির জন্য কিন্তু যানবাহনকে অপেক্ষা করতে হচ্ছে, সাধারণ যাত্রীদেরও কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো আসলে যাত্রীরা বলছিল যে এই সমস্যার সমাধানে কিন্তু যেটি দরকার সেটি হচ্ছে ড্রেজিং এবং ফেরি যে কর্তৃপক্ষ রয়েছে তাদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান কিন্তু বলা হয়েছে যাত্রীদের কাছ থেকে। তো আমরা একটু ফেরি কর্তৃপক্ষের সাথে কথা বলবো, বিআইডব্লিউটি এর ব্যবস্থাপক। আপনার কাছে জানতে চাইবো এই যে সমস্যা বর্তমানে ঘন কুয়াশা এবং নাব্যতা সংকট, সমাধানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? সমাধানে যে আমাদের ভোলা লক্ষ্মীপুর নৌ রুটের আগে যে দূরত্ব বর্ষাকালীন সময় দূরত্ব ছিল 23 কিলোমিটার, তো বর্তমানে নাব্যতা সংকটের কারণে আমরা ওই রুটে এখন আর ফেরি চালাতে পারছি না, যার কারণে আমাদের ঘুরে যেতে হচ্ছে 35 কিলোমিটার, মানে অতিরিক্ত প্রায় 12 কিলোমিটার আমাদেরকে ফেরি পরিচালনা করতে হচ্ছে। এটা করতেছি আমরা যাত্রীদের সুবিধার্থে, যাতে কোনো রকম যানজট না হয় এবং এই ধরনের কোনো সমস্যা যেন না হয়, গাড়িগুলো স্মুথলি পার হতে পারে। যার কারণে আমরা প্রায় আমাদের জ্বালানি খরচ বেশি হলেও আমরা সার্ভিসটা অব্যাহত রেখেছি এবং বিআইডব্লিউটি যদি তার নৌপথটা ড্রেজিং করে দিতে পারে তাহলে আমরা 23 কিলোমিটার দেবো এবং আমাদের তাদের জ্বালানি খরচ কম হবে, ফেরির সময় কম লাগবে। ধন্যবাদ। তোরা যেমনটি শুনছিলেন যে আসলে বিআইডব্লিউটি যদি এই রুটটি ড্রেজিং করে সেক্ষেত্রে এই সমস্যার যে ফেরি চলাচলে বিঘ্ন হচ্ছে সেটি কিছুটা হলেও সমাধান হবে বলে এমনটি বিআইডব্লিউটিসির কর্মকর্তারা আমাদেরকে বলছিল। তো এ ছিল যে দক্ষিণাঞ্চলের নৌ রুটে যে নাব্যতা সংকট এবং ঘন কুয়াশায় যে ফেরি চলাচলে বিঘ্ন হচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য। তোয়া, আপনাকে ধন্যবাদ ছোটন। ডুবোচর ও ঘন কুয়াশায় ভোলা লক্ষ্মীপুর ও ভোলা বরিশাল রুটে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে এবং সে বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ছোটন সাহা। শেখ হাসিনা সরকার পতনের পর থমকে গেছে 28 কোটি টাকার মানিকগঞ্জ পৌরখাল সংস্কারের কাজ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, খাল সংস্কার বন্ধ হয়ে যাওয়া নিয়ে কি বলছে এলাকাবাসী? প্রশাসনের কোনো পদক্ষেপ দেখছেন কিনা? মানিকগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে একটি কালীগঙ্গা শাখা যে খালটি, এটি মানিকগঞ্জের একটি ঐতিহ্যবাহী খাল। এই খালটি ছিল এক সময় স্রোতস্বিনী ধারা ছিল এবং সেটি জায়গায় জায়গায় বন্ধ হওয়ার কারণে কিন্তু একটি ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়। এরপরে পৌর কর্তৃপক্ষ 28 কোটি টাকা ব্যয়ে একটি সৌন্দর্য বর্ধিত একটি যে খালটি, এই খালের সৌন্দর্য বর্ধনের জন্য দুইটি দৃষ্টিনন্দন সেতু এবং দুই পাশে যে সড়কের কাজ হাতে নেয় পৌর কর্তৃপক্ষ। কিন্তু 5ই আগস্টের পর ঠিকাদার অন্যত্র থাকার কারণে কাজটি কিন্তু থমকে আছে এবং যে কাজ হওয়ার কথা ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু কাজের এখনো কিন্তু 50% কাজ হয়নি। তো পৌরবাসী যেটি বলছেন যে এই ঠিকাদার লাপাত্তা হওয়ার কারণে এই কাজ কতটুকু যে সফল হবে এটি নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করছে পৌরবাসীরা। পৌরবাসীদের দাবি যে পৌর কর্তৃপক্ষ যেন এই খালটি যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেই প্রকল্পটি যেন যথাযথ বাস্তবায়ন হয় এবং যে পৌরবাসীদের দুর্দশা লাঘবে যেন কার্যত পদক্ষেপ নেয়। তো আমরা কথা বলেছি পৌর প্রশাসক যে জেলা প্রশাসক কার্যালয়ের যে স্থানীয় সরকার শাখার উপপরিচালক সানজিদা রহমান রয়েছে তার সাথে। তিনি যেটি বলছেন যে ঠিকাদার অন্যত্র চলে গেলেও তার প্রতিনিধিদের মাধ্যমে কাজ কিন্তু তারা আদায় করে নিচ্ছেন বলে তারা দাবি করেছেন এবং যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন তিনি যেটি বলছেন যে এই ডিসেম্বরের মধ্যেই কাজ সমাপ্তে অনেকটা তারা চেষ্টা করছেন, যেভাবে হোক তারা কাজটি সফলভাবে কাজ করবেন। তো পৌরবাসীদের যে কথা যেটি যে এই পৌর খালটিতে প্রথমে ছিল 25 কোটি টাকার কাজ, পরবর্তীতে সময় বৃদ্ধি করেছে এবং 3 কোটি টাকা বাড়িয়ে এই প্রকল্পের ব্যয় করেছে মাত্র 28 কোটি টাকা। কিন্তু এই 28 কোটি টাকার প্রকল্পের মেয়াদ এবং অর্থের পরিমাণ বাড়লেও কিন্তু কাজের যে গতি সে গতি কিন্তু বাড়েনি। এই জন্য পৌরবাসী কিন্তু যে সংশয় রয়েছে যে এই কাজের বাস্তবায়ন কতটুকু সফলতা লাভ করবে এবং পৌরবাসীর দুঃখ কতটুকু ঘুচবে। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জে পৌর যে খালটি রয়েছে এবং ঠিকাদার লাপাত্তা থাকার কারণে যে কাজের অগ্রগতি তার সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ। মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আব্দুল আলিম।
দখল ও দূষণে সৌন্দর্য হারাচ্ছে ফেনীর রাজাঝি দিঘি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফেল আহমেদ নিলয়। আর নিলয়, পরিবেশ রক্ষায় কি বলছে কর্তৃপক্ষ? তোহা, আসলে আপনি যেমনটি বলছিলেন, আপনাকে শুরুতেই বলে রাখি যে ফেনী প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী রাজাজির দিঘি, এই দিঘিটি আসলে জেলার প্রাচীনতম স্থানগুলোর মধ্যে একটি অন্যতম। এই দিঘিকে ঘিরে আসলে পুরো ফেনী শহরের চতুর্পাশ বিস্তৃত হয়েছিল। সেই দিঘির পাড়ে কিন্তু হাজারো মানুষ যারা শরীর চর্চা করে, সেই সকল মানুষগুলো এখানে আসে তাদের স্বস্তির নিঃশ্বাস ফেলে। আমার পিছনে আসলে যেটি দেখতে পাচ্ছেন, আসলে এটি হচ্ছে দিঘির পাড়। সেটি আসলে দেখে বোঝা যাবে না যে এটি আসলে একটি দিঘির পাড়। সেখানে আসলে দেখা যাবে যে সেটা কোনো ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান বা কোনো ভাড়া দিয়ে চালাচ্ছে এ ধরনের। আসলে কিন্তু এটি এই ঐতিহ্যবাহী দিঘিরই পাড়, সেটিকে দখল করে সেখানে প্রায় 300 থেকে 350 দোকান গড়ে তুলেছে একটি দুষ্কৃতিকারীরা। তবে এগুলো বছরের পর বছর এভাবে চললেও আসলে সেগুলো দখলমুক্ত করার জন্য পৌর প্রশাসন এবং জেলা পরিষদের পক্ষ থেকে বারবার উদ্যোগ গ্রহণ করা হলেও আসলে সেগুলো দখলমুক্ত হওয়ার প্রায় কয়েকদিনের মধ্যেই আবার সেগুলো কিছু দুষ্কৃতিকারীরা আবার দখলে নিয়ে নেয়। তবে এ পর্যন্ত আমরা দেখেছি পৌর প্রশাসন এবং জেলা পরিষদ তারা নতুন করে উদ্যোগ গ্রহণ করছে বলে আমাদেরকে জানিয়েছে। খুব সহসায় এই দিঘির পাটগুলো আসলে সংস্কার করবে এবং মানুষের যে চলাফেরার যে স্থান, সেটি কিন্তু মানুষের যে স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা, সেটি কিন্তু তারা ফিরিয়ে আনবে বলে বলছে। তবে আপনাকে একটি বলে রাখি, শুধু এই দিঘির পাটকে ঘিরে চতুর্পাশে যে সড়কগুলো রয়েছে, আসলে সেই সড়কগুলোর একেবারে কিন্তু বেহাল দশা রয়েছে। সেগুলো দিয়ে আসলে মানুষের চলাফেরা একেবারেই কষ্টে, খুব দুর্ভোগ পোহাতে হয়। তবে এখানকার মানুষ যারা বলছে, তারা এই সড়কগুলো সংস্কার করার জন্য আসলে জোর দাবি জানাচ্ছেন এবং সেই সাথে রাত্রেবেলায় যে দিঘির পাড়ে মানুষ ঘুরতে আসা মানুষগুলো অনেক সময় চুরি চিন্তায় মাদক কারবারিদের হাতে হেনস্থ হয়, এমনও অভিযোগ কিন্তু আমরা শুনেছি। তবে এখানকার পৌর প্রশাসন এবং জেলা পরিষদের কাছে আসলে এখানকার মানুষের প্রত্যাশা, তারা এই দিঘির ঐতিহ্যবাহী দিঘিটি সংস্কার করেও অবৈধ স্থানগুলোকে উচ্ছেদ করে আসলে দিঘির যে ঐতিহ্য সেটি ফিরিয়ে আনবে, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছে। তো হ্যাঁ, এই ছিল আমার কাছে দখল নিয়ে সর্বশেষ তথ্য। নিলয়, আপনাকে ধন্যবাদ। দখল ও দূষণের সৌন্দর্য হারাচ্ছে ফেনীর রাজাঝি দিঘি এবং এই বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিলয়। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।